অমাবস্যার রাত্রি, শেষ কান্না। সেদিন ছিল গভীর অমাবস্যা। আকাশে চাঁদ ছিল না, তারার আলো পৌঁছাচ্ছিল না আমাদের ছোট গ্রাম শ্যাওলাপাড়ায়। চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। ভাদ্র মাসের শেষ, তবুও কেমন একটা ভ্যাপসা গরম আর স্যাঁতসেঁতে গন্ধ মিশেছিল বাতাসে। বিদ্যুৎ সেদিন দুপুরের পর থেকেই ছিল না। জেনারেটর চলত রাতে, কিন্তু সেদিন মিস্ত্রি আসেনি বলে সেটাও বন্ধ। গ্রামের একমাত্র ভোজনশালা, হারান কাকুর দোকানের টিমটিমে লণ্ঠনের আলোয় লোকজনের আনাগোনা কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু আমার মন ছিল অস্থির। বুকের ভিতর একটা চাপা ভয়, একটা অজানা আতঙ্ক ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছিল। এই আতঙ্ক নতুন নয়। গত 1 মাস ধরে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা হঠাৎ হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য গ্রামে চলে গেছে বা লুকিয়ে আছে, কিন্তু দিন যত গড়িয়েছে ভয়টা ততই তীব্র হয়েছে। নিখোঁজ হওয়া বাচ্চাদের কারো আর খোঁজ মেলেনি। তাদের মায়েরা পাগল প্রায়, বাবারা দিশেহারা। পুলিশ এসে একবার তল্লাশি চালিয়েছিল, কিন্তু কোনো সূত্র খুঁজে পায়নি। সবাই বলছিল এ নির্ঘাত অলৌকিক কিছু, ডাইনি বা পিশাচের কাজ। আমার ছেলে 7 বছরের রাঙা আজ বিকেলে খেলতে গিয়েছিল তার বন্ধু পল্টুর সাথে। পল্টু ফিরে এসেছে, কিন্তু রাঙা ফেরেনি। পল্টু ভাঙা গলায় শুধু বলতে পারছিল, কালো ছায়া, একটা কালো ছায়া এসে রাঙাকে তুলে নিয়ে গেল। ওর চোখে মুখে তীব্র ভয়, সারা শরীর থরথর করে কাঁপছিল। আমি পাগলের মতো ছুটে গিয়েছিলাম গ্রামের শেষ প্রান্তে, যেখানে তালদিঘি আর তার পাশেই বিশাল শ্মশান। সেখানে শুনেছি অমাবস্যার রাতে নাকি অশরীরী আত্মার আনাগোনা বাড়ে, কিন্তু রাঙাকে খুঁজে পাইনি। সন্ধ্যার পর থেকে ঘরের বারান্দায় বসে আছি। লণ্ঠনের আলোতে আমার ছায়াটা যেন আরো লম্বা, আরো ভুতুরে দেখাচ্ছে। বউ ঘরে বসে বিলাপ করছে। মাঝে মাঝে তার কান্নার শব্দ আমার কানে এসে বাজছে, যেন আমারই ভেতরের কষ্টটা বাইরে বেরিয়ে আসছে। হঠাৎ মনে হলো কেউ যেন বাড়ির পিছন দিক থেকে ডাকছে, চাপা স্বর, ভাঙা ভাঙা, মা মা। বুকটা ছ্যাঁত করে উঠল। এ তো রাঙার গলা, কিন্তু এই গভীর রাতে, এই অমাবস্যায় ও বাইরে কি করছে? নাকি মনের ভুল? আমি ধীর পায়ে বারান্দা থেকে নামলাম। বাইরে জমাট অন্ধকার। লণ্ঠনটা হাতে নিয়ে সাবধানে এগোলাম বাড়ির পিছন দিকে। বাড়ির পিছনে একটা ছোট্ট বাঁশঝাড়। দিনের বেলাতেও ওখানে ছমছমে পরিবেশ থাকে, রাতে তো কথাই নেই। কে ওখানে? আমার গলা কাঁপছিল। কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু আবার শুনলাম, মা, আমি রাঙা, আমাকে ভয় দেখাচ্ছে। এবার স্পষ্ট শুনলাম রাঙারই গলা, কিন্তু কেমন যেন অস্বাভাবিক, টেনে টেনে কথা বলছে, যেন গলায় দড়ি দিয়ে কেউ টেনে ধরছে। আমি আর দেরি করলাম না, বাঁশঝাড়ের দিকে এগোতে লাগলাম। লণ্ঠনের আলোয় কেবল শুকনো বাঁশপাতার স্তূপ আর আগাছা দেখা যাচ্ছে। হঠাৎ আমার পায়ের কাছে কি যেন একটা নড়ল। আমি চমকে উঠলাম। লণ্ঠনটা নিচে নামাতেই দেখলাম একটা ছোট্ট পুতুল, মাটির তৈরি। পুতুলটা আমার দিকে তাকিয়ে হাসছে। পুতুলটার চোখ দুটো কেমন যেন চকচক করছে। মনে হলো পুতুলের ভেতরেই যেন কেউ আছে। আমার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল। চারিদিক আবার অন্ধকারে ডুবে গেল, কিন্তু সেই অন্ধকারেও আমি দেখতে পেলাম পুতুলটা বড় হচ্ছে। তার চোখ দুটো আরো বড় হচ্ছে, লাল টকটকে। তার হাসিটা যেন বাঁশঝাড়ের প্রতিটি পাতা থেকে প্রতিধ্বনি হয়ে ফিরছে। মা, আমি আমি হঠাৎ পুতুলটা থেকে একটা বিকট হাসি বেরিয়ে এলো। সে হাসি মানুষেরও নয়, পশুরও নয়। সে হাসি যেন হাজার হাজার ক্ষুধার্ত আত্মার আর্তনাদ। মনে হলো বাঁশঝাড়ের প্রত্যেকটা বাঁশ এক একটা কঙ্কাল হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। আমি 1 পা পিছিয়ে যেতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম।
আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে সেই বিকট হাসির মাঝেই আমি স্পষ্ট শুনতে পেলাম আমার রাঙার শেষ কান্নাটা, বাবা বাঁচাও। আমার চিৎকার গলার ভেতরেই আটকে গেল। আমি দেখতে পেলাম সেই পুতুলটা ক্রমশ বড় হচ্ছে। তার শরীরটা যেন কাদা থেকে তৈরি, কিন্তু তার চোখ দুটো ছিল রক্তমাখা, আর সেই চোখ দিয়ে বেরিয়ে আসছিল আমার রাঙার ছোট শরীরের প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটির তলায় চাপা পড়া হাজারো আত্মা চিৎকার করে উঠছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমার চোখের সামনেই সেই বিভৎস রূপটা প্রকট হলো। সেটা পুতুল ছিল না, ছিল একটা ছোট ছেলে, রাঙার মতোই ছোট, কিন্তু তার মুখটা বিকৃত, চোখ দুটো রক্তিম, আর তার ঠোঁটে লেগেছিল একটা পৈশাচিক হাসি। তার গলা থেকে বেরোচ্ছিল সেই একই বিকট শব্দ, মা মা। আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে পিছোতে লাগলাম। অন্ধকার, পুতুলের বিকৃত হাসি আর রাঙার শেষ কান্নার প্রতিধ্বনি যেন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। হঠাৎ আমি একটা শীতল স্পর্শ অনুভব করলাম আমার হাতে। আমি তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ছেলেটা আমার হাত ধরেছে। তার হাতের স্পর্শে মনে হলো আমার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। সে তার মুখটা আমার কানের কাছে আনলো আর তার ভাঙা গলায় ফিসফিস করে বলল, আমার খিদে, আরো অনেক খিদে। আমার মনে হলো যেন আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি জ্ঞান হারাচ্ছিলাম, আর শেষ যে জিনিসটা আমি দেখেছিলাম সেটা হলো সেই ছোট্ট ছেলেটার মুখ, যার চোখ দুটোতে ছিল তীব্র ক্ষুধা, আর তার পেছনে দুলছিল আমার রাঙার জামার একটা ছেঁড়া অংশ। পরদিন সকালে গ্রামের লোক যখন আমাকে উদ্ধার করে, তখন আমি শ্মশানের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকাম। আমার হাতে ছিল একটা ছোট্ট মাটির পুতুল, আর আমার চোখে ছিল এক অব্যক্ত ভয়। আমি যখন সুস্থ হলাম, তখন দেখলাম আমার হাতে সেই পুতুলের আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে, যেন রক্ত দিয়ে আঁকা। আমি জানি শ্যাওলাপাড়া গ্রাম আর আগের মতো নেই। সেখানকার প্রতিটা ঘর, প্রতিটা বাঁশঝাড়, প্রতিটা শ্মশান যেন এক নীরব ভয়ের সাক্ষী। আর আমি জানি সেই অমাবস্যার রাতে কেবল রাঙা নয়, আরো অনেক বাচ্চার আত্মার শেষ কান্না মিশে গিয়েছিল সেই মাটি আর বাতাসের সঙ্গে। সেই ভয়টা আজও আমার পিছু ছাড়ে না। সেই অমাবস্যার রাত আজও আমার ঘুম কেড়ে নেয়। কারণ আমি জানি সেই পুতুলটা শুধু একটা পুতুল ছিল না, সেটা ছিল ক্ষুধার্ত এক প্রাচীন সত্তা, যা আজও শ্যাওলাপাড়ার অন্ধকার কোণায় লুকিয়ে আছে, আরও নতুন শিকারের অপেক্ষায়। আর আমি সেই ঘটনার এক প্রত্যক্ষ সাক্ষী, যে আজও সেই ভয়ঙ্কর রাতের প্রতিটি মুহূর্তের যন্ত্রণায় ধুঁকছি। কারণ রাঙার শেষ কান্নাটা আজও আমার কানে বাজে, বাবা বাঁচাও। আর আমি তাকে বাঁচাতে পারিনি। আমি কেবল অসহায়ভাবে দেখেছিলাম কি করে সে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সেই রাঙা আর কোনোদিন ফিরে আসেনি। এই গল্পের পর আপনার কেমন লাগছে? কোনো প্রশ্ন আছে কি?